হ্যালো ভিউয়ার্স, আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগে আমরা পেনশন বুকলেটের প্রথম পর্ব দেখেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখব। এই দ্বিতীয় পর্বে আমরা শুরু করছি এনক্লোজার ই থেকে। শুরু করার আগে আপনাদের আরও একবার মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারেন। তাই চলুন এবার এগোনো যাক। আজকে শুরু করছি এনক্লোজার ই থেকে। নমিনেশন ফর পেমেন্ট অফ লাইফ টাইম এরিয়ার অফ পেনশন বা সংক্ষেপে এলটিএ। এলটিএ যে ফর্মটি আছে সেই ফর্মটি এবার কীভাবে পূরণ করবো আমরা দেখিনি। সবথেকে প্রথমে আছে পেনশন ডিস্ট্রিবিউশন অথরিটি হেড অফিস, নেম অফ ব্যাঙ্ক ট্রেজারি অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনাকে ট্রেজারির নাম দিতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে ট্রেজারির নামটি দিয়ে দিই। তাহলে এখানে ট্রেজারির নামটি দিয়ে দিচ্ছি। ট্রেজারির নাম দিয়ে দিলাম ইসলামপুর ট্রেজারি আন্ডারে আমার পেনশন হবে, সুতরাং ইসলামপুর ট্রেজারি দিয়ে দেওয়া হলো। এরপর দিতে হবে ব্যাংকের নাম, কোন ব্যাংকে আমার পেনশনটি আসবে অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার পেনশন অ্যাকাউন্টে আছে সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। এখানে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি দিয়ে দিলাম। আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের নামটি দিবেন। এরপর দিতে হবে ব্রাঞ্চ, সেই ব্যাংকের কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চটি এখানে দিতে হবে। এখানে মূলত দিলাম আমি দাসপাড়া ব্রাঞ্চ। এরপর দিতে হবে আপনার সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার পেনশনটি আসবে সেই পেনশন অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিতে হবে। তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়ে দিলাম। এরপর প্লেস, কোন জায়গাতে বসে ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসের জায়গাটির নাম দিয়ে দিলাম। এরপর নেম অফ দ্য পেনশনার ইন ক্যাপিটাল লেটার, যিনি পেনশনার তার এখানে বড় হাতের অক্ষরে নামটি লেখা হবে, সেই নামটি আমরা এখানে লিখে দিলাম। এরপরে আন্ডার রুল 5 অফ দ্য পেমেন্ট অফ এরিয়ার পেনশন নমিনেশন রুল 1986 অনুসারে 5 নম্বর রুল অনুসারে আমাদের এই এলটিএ ফর্মটি ফিল আপ করতে হবে বা নমিনি দিতে হবে। এখানে 1 নম্বর ঘর আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ নমিনি। এখানে কিন্তু আপনি শুধুমাত্র একজন নমিনি দিতে পারবেন অর্থাৎ স্পাউসের নাম এখানে শুধুমাত্র নমিনি হিসাবে দিতে পারবেন এলটিএতে। যদি কোনো কারণে যাকে নমিনি করা হচ্ছে তিনি যদি মারা যান তাহলে তার অনুপস্থিতিতে এখানে 5 নম্বর ঘরে কে এই নমিনিটি পাবে তার ডিটেলস এখানে দিতে হবে। এখানে আপনি একের বেশি নমিনি দিতে পারেন, কিন্তু 1 নম্বর ঘরে শুধুমাত্র একটিমাত্র নমিনি আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আমি এখানে 1 নম্বর ঘরে দিয়ে দিচ্ছি ওয়াইফ নেম অর্থাৎ আপনার ওয়াইফের নাম দিয়ে দেবেন এবং তার অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। এরপর রিলেশনশিপ উইথ পেনশনের সাথে তার সম্পর্ক, ওয়াইফ, ডেট অফ বার্থ অর্থাৎ ওয়াইফের যে ডেট অফ বার্থটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। এবং তার সঙ্গে আরেকটি কথা এখানে বলে দিই যে এখানে যে ডেট অফ বার্থটি দেবেন তার আনুষঙ্গিক প্রমাণপত্র কিন্তু দিতে হবে। সুতরাং এখানে সঠিকভাবে ডেট অফ বার্থটি দেবেন। যদি ডেট অফ বার্থে মিসম্যাচ ঘটে সেক্ষেত্রে অবজেকশন দেবে। ইফ নমিনি ইজ মাইনর, নেম অ্যান্ড অ্যাড্রেস of pensioner who may be receive the said pension during the nominee's minority অর্থাৎ এবার যদি নমিনি যদি অপ্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে আপনার কে পেনশনটি পাবে তার নামটি এখানে দিতে হবে। যদি নমিনি মাইনর না হয় তাকে এখান থেকে আপনারা এনএ বা ডাজ নট অ্যারাইজ লিখে দিতে পারেন। তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস আদার নমিনি ইন কেস অফ নমিনি আন্ডার কলম 1 প্রিসিড ইন দ্য পেনশনার অর্থাৎ যদি কোনো কারণে যদি পেনশনার না থাকেন অর্থাৎ এইখানে যে 1 নম্বর কলমে আমরা যে নমিনি দিয়েছি সেই নমিনি যদি না থাকে বা মারা যায় কোনো কারণে বা অন্য কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তার বদলে কে বা কারা এই পেনশনটি পাবে তাদের নামগুলো এখানে দিতে হবে। তার সাথে অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেস দিয়ে একই হয় অ্যাড্রেস অ্যাজ পার কলম 1 আপনারা লিখে দিতে পারেন। এরপর তার সঙ্গে কি রিলেশনশিপ তাই রিলেশনশিপগুলো এখানে পরপর দিতে হবে। এখানে 5 নম্বর ঘরে যে রিলেশনশিপগুলো দিয়েছেন সেই রিলেশনশিপগুলো এখানে দিতে হবে। এরপর তাদের ডেট অফ বার্থ দিতে হবে, যদি তারা মাইনর হয় তাহলে সেক্ষেত্রে, যদি মাইনর হয় তাহলে সেক্ষেত্রে এখানে আবার একইভাবে তার বদলে কে পেনশনটি পাবে তার উল্লেখ করতে হবে। তারপর দিতে হবে কোন কোন কারণে এখানে যে নমিনিগুলো দিয়েছেন নমিনিগুলো বাতিল হতে পারে তার কারণ আপনারা এখানে দিতে পারেন বা নাও দিতে পারেন। এরপর নিচে চলে আসছে, নিচে আছে প্লেস অর্থাৎ কোথায় আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসটি এখানে দিয়ে দিন, মনে করুন দাসপাড়া। এবার ডেট, কত তারিখে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখটি এখানে দিয়ে দিন। এরপর আছে সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন ইফ ইলিটারেট অ্যান্ড নেম অফ দ্য পেনশনার অ্যান্ড অ্যাড্রেস। এখানে যিনি পেনশনার তার নাম লিখবেন, তিনি সিগনেচার করবেন এবং তার অ্যাড্রেসটি দিবেন। সবথেকে প্রথমে সিগনেচার করে দিল, তারপরে তার নাম এবং অ্যাড্রেস নিচে লিখে দেওয়া হলো। এরপর এই ফর্মে উইটনেসের সিগনেচার লাগে, যে কোনো একজন উইটনেসের সিগনেচার, নেম এবং অ্যাড্রেস এখানে দিতে হবে। তাহলে এখানে এরপরে এগুলো ভেরিফাই হবে, সেক্ষেত্রে এখানে যিনি হেড অফ অফিস হবে বা পেনশন ডিস্ট্রিবিউশন অথরিটি হবে তার সিগনেচার হবে এবং তিনি এখানে সার্টিফাই করবেন রিসিভ ফ্রম শ্রীমতী এগুলো সব সার্টিফাই করে দেবেন। এরপর যে সার্টিফিকেটটি আছে সার্টিফিকেটটিও ফিল আপ করে দিন। এখানে নেম অফ দ্য পেনশনার এখানে দিয়ে দেওয়া হলো। এরপরে অ্যাড্রেসটি এখানে দিয়ে দিন, অ্যাড্রেসটি এখানে দিয়ে দেওয়া হলো।
এরপর প্লেস, ডেট, ফুল অ্যাড্রেস এগুলো সবই বসিয়ে নেবে সিগনেচার অফ পেনশন ডিস্ট্রিবিউশন অথরিটি অথবা হেড অফিস। এরপর আমরা পরবর্তী পেজে চলে যাই। 11 নম্বর পেজটি আমাদের শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে এনক্লোজার এফ, টু বি ফার্নিশ বাই এমপ্লয়ি স্ল্যাশ পেনশনার অথবা ফ্যামিলি পেনশনার। এখানে দুটো কেসের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। একটি হচ্ছে যদি কোনো কাজে ফ্যামিলি পেনশনের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এখানে গ্রুপ এ অফিসার দ্বারা অ্যাটেস্টেড করা ডেথ সার্টিফিকেট জেরক্স কপি এখানে চেটাতে হবে। অথবা যদি ইনভ্যালিড পেনশন কেস হয়, সেক্ষেত্রে ডিসিআরবি স্কিমে মেডিকেল সার্টিফিকেট এখানে চেটাতে হবে। তাহলে এটি গেল এনক্লোজার এফ। তারপরে পেয়ে যাই। তারপরের পেজটি হচ্ছে ফর্ম ফর স্যাংশন অফ পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি পার্ট বি, টু বি ফিল্ড বাই অ্যাপয়েন্টিং অথরিটি, হেড অফিস ইনস্টিটিউশন অর সাব ইন্সপেক্টর অফ সার্কেল। যদি এটি অ্যাপয়েন্টিং অথরিটি বা হেড অফ ইনস্টিটিউশনের করার কথা, তবুও নিজেদেরকে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, সেই জন্য এখানে করে নিই। সবথেকে প্রথমে 1 নম্বরে আছে নেম অফ দ্য এমপ্লয়ি ইন ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার নেম অফ দ্য এমপ্লয়ি আমরা এখানে লিখে দেবো। এখানে নেম অফ এমপ্লয়ি লিখে দেওয়া হলো। নেম অফ ওয়াইফ অফ হাজব্যান্ড অর্থাৎ স্পাউসের নাম এখানে দিতে হবে, এখানে তার নাম। এরপর দিতে হবে সি নম্বরে নেম অফ ফাদার অর্থাৎ যিনি পেনশনার তার বাবার নাম এখানে দিতে হবে। এখানে তার বাবার নামটি দিতে হবে। নেম অফ ফাদার অফ দ্য এমপ্লয়ি, যিনি পেনশন পাচ্ছেন বা এমপ্লয়ি যিনি, তার বাবার নাম এখানে দিতে হবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ অফ দ্য এমপ্লয়ি, যিনি রিটায়ার করছেন তার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। মনে করুন এখানে ডেট অফ বার্থটি দিলাম 3/2/1961। এরপর দিতে হবে আইডেন্টিফিকেশন মার্ক। আপনার শরীরে যে কোনো আইডেন্টিফায়ার মার্কস আপনারা দিতে পারেন, তবে সবথেকে ভালো হয় সার্ভিস বুকে যে আইডেন্টিফিকেশন মার্ক আছে সেই আইডেন্টিফিকেশন মার্কসটিও এখানে দিয়ে দিন। মনে এখানে দিয়ে দিল কাট মার্ক অন লেফট হ্যান্ড। এরপর হচ্ছে ডেট অফ জয়নিং অন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ প্রথম যখন আপনি এই চাকরিতে জয়েন করছেন সেই চাকরিতে জয়নিং ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটটি এখানে দিতে হবে। মনে করুন 14/8/1996। এবার পার্টিকুলার্স অফ সার্ভিস রেন্ডারিং বাই দ্য এমপ্লয়ি। এবার এখানে দিতে হবে যতগুলো আপনি জায়গাতে সার্ভিস করেছেন তার ডিটেলসগুলো দিতে হবে। সবথেকে প্রথম দিতে হবে নেম অফ দ্য ইনস্টিটিউশন, হোয়ার সার্ভ, কোথায় চাকরি করেছেন। তারপরে ডেট অফ রিকগনাইজেশন অফ দ্য ইনস্টিটিউশন, কবে ওই ইনস্টিটিউটটি বা ওই স্কুলটি রিকগনাইজ হয়েছিল সেটি এখানে দিতে হবে। পোস্ট হেল্ড, কোন পোস্টে আপনি ছিলেন, অ্যাপ্রুভাল মেমো নম্বর অ্যান্ড ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, কবে আপনার অ্যাপ্রুভাল হয়েছিল এবং তার ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট আপনাকে এখানে দিতে হবে। তারপরে ফ্রম, কবে থেকে আপনি চাকরি করছেন, কত পর্যন্ত সেখানে অর্থাৎ সেই ইনস্টিটিউশনে চাকরি করছেন সেটি এখানে দিতে হবে। তারপরে এখানে লিখতে হবে টোটাল পিরিয়ড, মানে কতদিন সেখানে চাকরি করেছেন। একইভাবে যতগুলো স্কুল আছে অর্থাৎ যতগুলো স্কুলে আপনি চাকরি করছেন প্রত্যেকটির ক্ষেত্রে আপনাকে সেই তথ্যগুলো দিতে হবে। তাহলে এখানে আমি পরপর সেই তথ্যগুলো দিয়ে দিই। প্রথমে মনে করুন 1 নম্বর স্কুল কোটগঞ্জ হাই স্কুল, 22/4/1959 সালে সেটি রিকগনাইজ হয়েছিল, সেখানে এটি হিসাবে আপনি ছিলেন। আপনার এখানে অ্যাপ্রুভাল মেমো নম্বর এবং তার সঙ্গে এখানে পাশে ছোটো করে ডেটটিও দিয়ে দিতে পারেন। তারপরে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এবং নিচে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেখানে ছিলেন, 14/8/1996 থেকে 30/8/1999 পর্যন্ত, 3 বছর 17 দিন সেখানে ছিলেন। এরপরে আপনি নতুন স্কুলে জয়েন করেছেন এবং নতুন স্কুলের নাম দেবেন। দেখুন দাসপাড়া হাই স্কুল, এই স্কুলটি রিকগনাইজ হয়েছিল 1/9/1949, সেখানে আপনি এটি হিসাবে ছিলেন। তারপরে সেখানকার মেমো নম্বর অর্থাৎ অ্যাপ্রুভাল মেমো নম্বর এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এখানে দিয়ে দিলেন। এরপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি সেখানে সার্ভিস করছেন। এখানে ফর্ম হচ্ছে 1/9/1999 থেকে আপনি শুরু করেছেন এবং রিটায়ার পর্যন্ত আপনি এই স্কুলে আছেন, অর্থাৎ 28/2/2021 পর্যন্ত আপনি এই স্কুলে সার্ভিস করেছেন। টোটাল পিরিয়ড হচ্ছে 21 বছর 5 মাস 28 দিন, এইভাবে আপনারা লিখে দিলেন। এরপর পিরিয়ড অফ গ্রস সার্ভিস, কত বছর আপনি চাকরি করছেন, তাহলে 24 বছর 6 মাস টোটাল হচ্ছে, সেটা এখানে লিখে দেওয়া হলো। এরপরে থাকছে পার্টিকুলার্স অফ নন কোয়ালিফাইং সার্ভিস, যে কোনো কিছু সেরকম থাকে তার উল্লেখ এখানে করবেন, অথবা ফাঁকা রেখে দেবেন অথবা এনে লিখে দেবেন। ইউএল উইদাউট মেডিকেল সার্টিফিকেট তার ডিটেল এখানে দেবেন। যে কোনো পরে সাসপেনশন থাকে, ব্রেক ইন সার্ভিস থাকে বা আনঅ্যাপ্রুভ সার্ভিস থাকে বা সার্ভিস রেন্ডারিং ইন আনরিকগনাইজড স্কুল সেরকম কিছু থাকলে সেগুলো উল্লেখ করবেন। এছাড়াও যদি আদার নন কোয়ালিফাইং সার্ভিস কিছু থাকে সেক্ষেত্রে এগুলো এখানে উল্লেখ করবেন। এরপর এখানে ইতে অ্যাকসেপ্টেবল কোয়ালিফাইং সার্ভিস, অর্থাৎ কত বছর আপনার কোয়ালিফাইং সার্ভিস হচ্ছে টোটাল সব কিছু বাদ দিয়ে যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম 24 বছর 6 মাস। তাহলে এখানে আমাদের লিখে দেওয়া হয়ে গেল কোয়ালিফাইং সার্ভিস। এরপরে 4A অপশন এক্সচেঞ্জ আন্ডার ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট অফ 1981 ডেট অফ অপশন, যদি আপনি 1981-এর আগে জয়েন করেছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিপিএফ থেকে জিপিএফে এসেছেন এবং ডিসিআরবি স্কিমে আপনি অন্তর্ভুক্ত হয়েছেন, তাহলে সেক্ষেত্রে যদি সেরকম কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনি সেই অপশন ডেটটি এখানে দেবেন। আর যদি না থাকে তাহলে এখানে ফাঁকা রেখে দেবেন বা এনে লিখে দেবেন। এবং যারা এর পরে জয়েন করছেন তারা বাই ডিফল্ট ডেট কাম রিটায়ারমেন্ট সার্ভিসের মধ্যে চলে আসছেন, সেক্ষেত্রে কোনো অপশন ডেট দরকার পড়ে না। এরপর বি নম্বর হচ্ছে ক্লাস অফ পেনশন।
এবার আপনি কোন ক্লাস বা পেনশনে পড়ছেন সেটি এখানে লিখে দিতে পারেন। আপনার রিটায়ারমেন্টটি হচ্ছে সুপারঅ্যানুয়েশন এবং আপনি রিটায়ার করছেন গ্র্যাচুইটি হিসাবে, অথবা এখানে উপরে ছোট করে লিখে দিতে পারেন পেনশন ইনক্লুডিং ফ্যামিলি পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি, এটাও লিখে দিতে পারেন, বা এখানে শুধুমাত্র সুপারঅ্যানুয়েশন রিটার্নিং গ্র্যাচুইটিও লিখে দিতে পারেন। এরপর 5A অ্যামাউন্ট রিকনেবল ফর, অর্থাৎ যে টাকা আপনি পেনশন পাচ্ছেন সেই টাকাটা এখানে দিতে হবে, অর্থাৎ যে আপনার বেসিক থাকে তার 50%, অর্থাৎ 21,510 টাকা। এরপর হচ্ছে গ্র্যাচুইটি, আপনার গ্র্যাচুইটি হিসাব করে নিয়েছেন, সেই গ্র্যাচুইটি অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। তাহলে গ্র্যাচুইটি অ্যামাউন্টটি এখানে দিয়ে দিলাম @rupees per month উইথ ইফেক্ট ফ্রম, এবার দিতে হবে মানে কত টাকা করে আপনি পেনশন পাবেন সেটা এখানে দেওয়া হলো, এবং কত তারিখ থেকে, অর্থাৎ কোন তারিখ থেকে আপনার এই পেনশনটি লাগু হবে সেই তারিখটি দিবেন, অর্থাৎ যেদিন আপনি রিটায়ার করেছেন তার পরের দিন থেকে, অর্থাৎ 1/3/2021 থেকে। এরপর প্রপোজ গ্র্যাচুইটি, আপনি যে টাকাটা গ্র্যাচুইটি হিসাব করছেন সেটাই প্রপোজ হবে, যদি কোনো প্রকারের কোনো ডিডাকশান না থাকে তাহলে এই ক্ষেত্রে সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিলাম। এরপরে ডি নম্বরে প্লেস অফ পেমেন্ট অফ পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি অ্যান্ড কমিটেড ভ্যালু অফ পেনশন, এবার এখানে আপনাকে ট্রেজারি, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তাহলে আমরা সেই সমস্ত তথ্যগুলো এখানে পরপর দিয়ে দিই। তাহলে সবথেকে প্রথমে এখানে দিয়ে দিলাম আমরা কোন ট্রেজারি আন্ডারে হবে, ইসলামপুর ট্রেজারি আন্ডারে, পিডিও কলকাতা এখানে আমরা কেটে দেবো, পিডিও কলকাতা আন্ডারে হচ্ছে না। এরপর ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এবং তারপরে অ্যাকাউন্ট নাম্বার আমরা এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে 15 নম্বর পেজটি সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ ফর্ম অফ সেকশন পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি এই পাতাটা পূর্ণ হয়ে গেল। এবার পরের পাতায় যাই। পরের পাতায় 6A হোয়েদার নমিনেশন মেড ফর ডেট গ্র্যাচুইটি, আমরা অলরেডি করে দিয়েছি নমিনেশন, তাহলে সেক্ষেত্রে আমরা ইয়েস লিখবো। তারপর বি নম্বর হোয়েদার নমিনেশন মেড ফর LTA পেনশন, LTA পেনশনের জন্য আমরা নমিনি করে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস দিব। এরপর ওয়েদার অ্যাপ্লাইড ফর কমিটেড পেনশন, কমিটেড পেনশনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, সেই জন্য আমরা এখানে ইয়েস দিব। ইফ ইন দ্য অ্যাফার্মেটিভ ডেট অফ অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যাপ্লিকেশন, যদি কোনো অ্যাফার্মেটিভ ডেট থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেবেন, এখানে ফাঁকা দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর এই ঘরগুলি দরকার পড়ে হচ্ছে ফ্যামিলি পেনশনের জন্য। যে ফ্যামিলি পেনশন হয় সেক্ষেত্রে এখানে সমস্ত ডিটেল দিতে হবে, যেমন ফ্যামিলি স্টেটমেন্ট, কারা কারা আছে ফ্যামিলির এবং তার সঙ্গে রিলেশন, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, রিমার্ক, তারপরে ফ্যামিলি পেনশনের টাকা কত টাকা ডেট গ্র্যাচুইটি পাবে ইত্যাদি সমস্ত তথ্যগুলো এখানে দিতে হবে, যেমন আমরা অন্যান্য জায়গায় দিয়েছি। ফ্যামিলি পেনশন নিয়ে পরে আলোচনা করব, তখন এই সমস্ত তথ্যগুলো কিভাবে দিতে হবে বা দেওয়া হবে সেটা আলোচনা করব। তাহলে আমাদের এখানে এই পেজটি যেটি হচ্ছে এই পেজটিও কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ 16 নম্বর পেজটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরের পেজে যাই। এর পরের পেজে 10 নম্বরে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস ড্যাশ হ্যাজ বিন ডিপোজিটেড বাই ট্রেজারি 4 নম্বর এত ডেটেড এত ইন রেসপেক্ট অফ এমপ্লয়ি শেয়ার অফ CPF ডিটেলস হ্যাজ বিন রেকর্ডেড অ্যাট পেজ, কত নম্বর পেজে সার্ভিস বুকে আছে সেটা এখানে ডিটেল দিতে হবে অফ দ্য সার্ভিস বুক অ্যান্ড কপি অফ দ্য চালান হ্যাজ বিন অ্যাফিক্সড দেয়ার, এ ডিটেল স্টেটমেন্ট অলসো বি এনক্লোজ হেয়ার টু। এখানে বলা হচ্ছে যারা CPF থেকে GPF এসছেন অর্থাৎ 1981-এর আগে জয়েন করছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। সেক্ষেত্রে এই জায়গাটা শুধুমাত্র CPF টু GPF যারা আছেন তাদের ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে এখানে আপনি কত টাকা ফেরত দিয়েছেন, কত নম্বর ট্রেজারি চালানে আপনি ফেরত দিয়েছেন তার তারিখ এবং তার সঙ্গে আপনার সার্ভিস বুকে কত নম্বর পেজে সেটি উল্লেখ আছে সেটি আপনাকে উল্লেখ করতে হবে এখানে। এবং তার সাথে এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনাকে যে চালানে আপনি ডিপোজিট করছেন সেই চালানের একটা কপি অ্যাফিক্স করতে হবে, অর্থাৎ আটকাতে হবে। এরপরে এক্সটেনশন অফ সার্ভিস যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রে এক্সটেনশন সার্ভিস থাকবে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কারোর নেই, সুতরাং এখানে এটি কাটা যাবে। এরপরে সি নম্বরটি কারো যদি ওভারড্রন থেকে থাকে এবং সে টাকা তিনি ফেরত দিয়েছেন তাহলে এখানে তার উল্লেখ করতে হবে। দ্য এক্সেস ড্রয়াল অফ অ্যামাউন্ট রুপিজ, অর্থাৎ কত টাকা আপনি ওভারড্রন করছেন সেটির অ্যামাউন্টে এখানে দিতে হবে, যেটি ফেরত দিয়েছেন ফর রং ফিক্সেশন, ফর ওভার সেটেল অ্যান্ড অর ফর যদি অন্য কোনো কারণ থাকে তাহলে সেই কারণটি এখানে দিতে হবে। টাকার পরিমাণটা এখানে লিখবেন, এবার কি কারণে সেটি হয়েছে সেটি এখানে লিখবেন। তাহলে মনে করুন এখানে যে 235 টাকা ওভারড্রন হয়েছিল সেই ওভারড্রনটি হয়েছিল অ্যাডহক বোনাস পেমেন্টের জন্য, তাহলে এখানে সেই অ্যাডহক পেমেন্ট আমরা লিখে দিলাম হ্যাভ বিন রিফান্ডেড বাই দ্য এমপ্লয়ি বাই ট্রেজারি চ্যানেল নম্বর, যে ট্রেজারি চ্যানেলগুলো ছিল সেই ট্রেজারি চ্যানেলগুলো এখানে দিয়ে দিলাম, দুটো ট্রেজারি চ্যানেল দেওয়া হয়েছিল সেই জন্য এখানে দুটো ট্রেজারি চ্যানেলের নাম্বার আমরা দিয়ে দিলাম এবং তারপরে এই চালানের ডেটগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে ডেটগুলো দিয়ে দিলাম। এরপরে কি করব, যে দুটো চালান থাকবে সেই দুটো চালান কিন্তু এখানে এনক্লোজ করতে হবে। এরপরে হেডমাস্টার মশাই বা সেক্রেটারি তিনি একটি সার্টিফিকেট দেবেন 1, 2, 3, 4
এগুলো দেখে নেবেন এবং সমস্ত কিছু তথ্য ঠিক আছে সেই জন্য তিনি সব কিছু দেখে নিয়ে নিচে তিনি সিগনেচার করবেন, তার স্ট্যাম্প দেবেন, তারপরে ডেট দেবেন এবং তারিখ দেবেন এবং তার সঙ্গে অফিস যে সিল আছে অফিস সিলও এখানে দিয়ে দিবেন। তাহলে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। এর পরবর্তী অংশতে আমরা দেখব বাকি যে অংশগুলো আছে কীভাবে ফিল আপ করতে হয়। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করার পরে যে ঘন্টা আছে সেই ঘন্টায় ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর যদি এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে কোনো প্রকারের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকলে বা কোনো প্রকারের কোনো কিছু বলার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।